বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 9-এর জন্য জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে ভূগোল বিষয়ের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। এরপর আমরা চলে এসেছি ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর জন্য জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেখান থেকে ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে 20 নম্বর মানের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে MCQ টাইপের কিছু প্রশ্ন। আমরা উত্তরগুলি প্রস্তুত করব। প্রথম প্রশ্ন বলা হয়েছে, দেখো, 1-এর দাগের 1.1 উত্তর মেরুতে ধ্রুব তারার উন্নতি কোণ হলো। এখানে সঠিক উত্তর হবে গয়েরটা 90 ডিগ্রি। উত্তরটিকে শুধুমাত্র এভাবে টিকচিহ্ন দিয়ে তোমরা কিন্তু প্রস্তুত করবে না, এভাবে পূর্ণ বাক্যে উত্তরটিকে প্রস্তুত করবে। অর্থাৎ দাগ নাম্বার লিখবে 1.1, লিখবে উত্তর মেরুতে ধ্রুব তারার উন্নতি কোণ হলো, লিখবে গয়েরটা সঠিক 90 ডিগ্রি। এইভাবে পূর্ণ বাক্যে উত্তর প্রস্তুত করবে। চলে আসছি পরের প্রশ্ন। বলা হয়েছে, যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো, কয়েকটা হবে সঠিক নিরক্ষরেখা। চলে আসছি পরের প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক জোড়া হবে সাবমেরিন চালনা, তার সাথে জিপিএস। কয়েকটা হবে একদম সঠিক। এরপর আমরা চলে আসি, বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই বলা হয়েছে, দেখো, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের ঘনত্ব সর্বাধিক। এটির সঠিক উত্তর হবে পৃথিবী। অর্থাৎ সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পৃথিবী এই গ্রহের ঘনত্ব সর্বাধিক। তারপরে প্রশ্ন বলা হয়েছে, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। এটা সঠিক উত্তর হবে। এরপর আমরা চলে আসি পরবর্তী যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে। 2-এর দাগের 2 বলা হয়েছে, একটি কিংবা দুটি শব্দে উত্তর প্রস্তুত করো। প্রথম প্রশ্ন বলা হয়েছে, জিপিএস এর পুরো কথা কি? উত্তর হবে জিপিএস এর পুরো কথা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে প্রশ্ন বলা হয়েছে, পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার? এর সঠিক উত্তর হবে পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার। তারপরে প্রশ্ন বলা হয়েছে, কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক? সঠিক উত্তর হবে বৃহস্পতি গ্রহের ব্যাস সর্বাধিক, প্রায় 1,43,000 কিলোমিটার। এরপর চলে আসি 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রথম প্রশ্ন বলা হয়েছে, সৌরজগতের অন্তঃস্থ ও বহিস্থ গ্রহগুলির মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি প্রস্তুত করব। আমরা প্রথমেই লিখে নেব, সৌরজগতের অন্তঃস্থ ও বহিস্থ গ্রহগুলির মধ্যে পার্থক্য হলো, পার্থক্যটি প্রস্তুত করে নেব। বাঁ দিকে লিখব অন্তঃস্থ গ্রহ, ডান দিকে লিখব বহিস্থ গ্রহ। প্রথম লিখব অন্তঃস্থ গ্রহ সূর্যের কাছাকাছি অবস্থান করে, এদিকে লিখব বহিস্থ গ্রহ সূর্যের থেকে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করে। অন্তঃস্থ গ্রহ যেমন বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। বহিস্থ গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 2 নম্বর লিখব অন্তঃস্থ গ্রহগুলির আয়তন তুলনামূলক ছোট হয়, এদিকে লিখব বহিস্থ গ্রহগুলির আয়তন তুলনামূলক বড় হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে, বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর প্রস্তুত করব। লিখব, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্তের ভিন্নতার ভৌগোলিক কারণ হল। প্রথম পয়েন্ট করব ক, লিখব পৃথিবীর পূর্ব দিকের দেশগুলিতে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় আগে এবং পশ্চিমের দেশগুলিতে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় পরে, তাই পৃথিবীর সর্বত্র সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে সমতা থাকে না। এরপর 2 নম্বর পয়েন্ট করব, এছাড়াও পৃথিবীর গোলাকার আকৃতির জন্য সূর্যের আলো সারা পৃথিবী জুড়ে একই সময়ে একসাথে পৌঁছাতে পারে না, তাই পৃথিবীর সর্বত্র একই সাথে একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো। এরপর চলে আসি 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রথম প্রশ্ন, জিওডের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। প্রস্তুত করব। লিখব, পৃথিবীর আকৃতি পূর্ণ গোল বা অভিগত গোলক বলা হলেও পৃথিবীর আকৃতির সাথে কোনো পরিচিত বস্তুর মিল খুঁজে পাওয়া যায় না, তাই পৃথিবীর নিখুঁত আকৃতি নির্ণয় করতে গিয়ে ভূবিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। এই ধারণাই জিওড নামে পরিচিত। পয়েন্ট করব, বাঁদিকে লিখব জিওড ধারণার উদ্ভব। লিখব, বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং
সর্বপ্রথম জিওড শব্দটি ব্যবহার করেন? দুটি গ্রিক শব্দ জিও অর্থাৎ পৃথিবী এবং ইউরিস অর্থাৎ দর্শন থেকে জিওয়েড শব্দের উদ্ভব। এরপর আমরা বাঁদিকে পয়েন্ট করব জিওড ধারণার মূল যুক্তি। লিখব আধুনিক ভূবিদরা কৃত্রিম উপগ্রহ প্রেরিত চিত্র পর্যবেক্ষণ করে জানিয়েছেন গোলাকার আকৃতির থেকে পৃথিবীর উত্তর মেরু অনেক নিচু এবং দক্ষিণ মেরু অনেক উঁচু। এই অনিয়মিত আকৃতি গোলাকার বা অন্য কোনো বস্তুর সদৃশ্য নয়। এরপর পয়েন্ট করব জিওড ধারণার মূল কথা। লিখব জিওড ধারণাকে ব্যাখ্যা করতে গিয়ে ভূবিদরা জানান পৃথিবীপৃষ্ঠ বলের মতো মসৃণ বা সমান নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্র তলের ভূত্বক নিচু এবং স্থলভাগের ভূত্বক উঁচু। তাই সমুদ্রের তলদেশ, সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত সমস্ত মিলে পৃথিবীর নিখুঁত আকৃতি হল অনিয়মিত ভূমি বিশিষ্ট অর্থাৎ তরঙ্গায়িত। এরপর আমরা চলে আসি 5 দাগের প্রশ্ন। বলা হয়েছে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর প্রস্তুত করব। লিখব পৃথিবী একমাত্র গ্রহ যেখানে রয়েছে প্রাণের স্পন্দন। পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল, শিলামণ্ডলের পাশাপাশি অতিরিক্ত জীবমণ্ডল লক্ষ্য করা যায়। একমাত্র পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী অনুকূল প্রাকৃতিক পরিবেশ আছে বলে মানুষ সহ সমস্ত জীবকুল বসবাস করে। তাই পৃথিবীকে সজীব গ্রহ বলা হয়। এরপর বাঁদিকে পয়েন্ট করব জীবমণ্ডলের অবস্থান। লিখব সমুদ্রের তলদেশে 9 কিলোমিটার গভীরতা থেকে বায়ুমণ্ডলের 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত মোট 24 কিলোমিটার অঞ্চল জুড়ে পৃথিবীতে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের অবস্থান। এরপর পয়েন্ট করব পৃথিবীতে জীবমণ্ডল গড়ে ওঠার কারণ। লিখব সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় একমাত্র পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকার পশ্চাতে নানাবিধ কারণ রয়েছে। লিখব প্রথম কারণ নিয়ন্ত্রিত উষ্ণতা। লিখব পৃথিবী অন্তস্থ গ্রহ হওয়া সত্ত্বেও পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রিত। গড়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় খুব সহজেই যে কোনো জীব জন্মাতে ও বেঁচে থাকতে পারে, তাই পৃথিবীতে জীবমণ্ডল সৃষ্টি হয়েছে। এরপর 2 নম্বর পয়েন্ট করব বিস্তৃত বায়ুমণ্ডল। লিখব পৃথিবীতে রয়েছে বিভিন্ন গ্যাসের সমন্বয়। বিশেষত জীবকুলের বেঁচে থাকার জন্য কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যোগান পৃথিবীতে রয়েছে, তাই সহজেই গড়ে উঠেছে জীবকুল। এরপর পয়েন্ট করব জলভাণ্ডার। লিখব প্রাণ সৃষ্টির প্রধান উপাদান জল। পৃথিবীতে রয়েছে বিস্তর জলভাণ্ডার। সমুদ্র, নদী, পুকুর ও জলাশয় মিলে যে সমস্ত ক্ষেত্রে জলাশয় রয়েছে তা থেকে প্রাণের উৎপত্তি ও বিকাশ সহজেই সম্ভব। এরপর পয়েন্ট করব 4 নম্বর শেষ পয়েন্ট। লিখব আবর্তন ও পরিক্রমণ গতি। লিখে নেব জীবকুলের বেঁচে থাকার জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত আবহাওয়া। পৃথিবীতে আবর্তন ও পরিক্রমণ ঠিকঠাক হওয়ায় ভূপৃষ্ঠে সর্বত্র দিন ও রাতের ভারসাম্য বজায় থাকে। শীত ও গ্রীষ্মের উষ্ণতার সামঞ্জস্য রক্ষা হয়। সর্বত্র সূর্যের আলো পৌঁছায়। তাই সহজেই সমগ্র সৌরজগতের মধ্যে পৃথিবী একমাত্র জীবজগতের আবাসস্থল হয়ে উঠেছে। এখানেই শেষ হলো ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর জন্য জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেখান থেকে ভূগোল বিষয়ের সমস্ত প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।